প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক দিনের একটা ছুটি কাটিয়ে আমরা আবার শুরু করতে চলেছি অনলাইন ভিডিও ক্লাস। অবশ্য গতদিন থেকে শুরু হয়েছে এই অনলাইন ভিডিও ক্লাস। তো রুটিন অনুসারে আজ আমার ক্লাস। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রানী হালদার, প্রভাষক, আইসিটি বিভাগ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, মোংলা, বাগেরহাট। এই দীর্ঘদিন বন্ধের আগে আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেটি ছিল বিসিডি কোডের উপরে, অর্থাৎ বিসিডি কোড নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আমি সেই ক্লাসে। আজ আমরা আলোচনা করব আলফা নিউমেরিক কোড এবং আলফা নিউমেরিক কোডের অন্তর্ভুক্ত আর দুটো গুরুত্বপূর্ণ কোড নিয়ে। তো শুরুতে জানবো আমরা আলফা নিউমেরিক কোড কাকে বলে। তো দেখো, আলফা নিউমেরিক কোড কাকে বলছে, যে কম্পিউটারে সংখ্যার সাথে সাথে বর্ণ, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করতে হয়। তাহলে কম্পিউটার শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করে না, কম্পিউটার আরও কী নিয়ে কাজ করছে, যেমন বর্ণ, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদির কাজ হয়ে থাকে কম্পিউটারে। তো সেই কোডিংয়ে সংখ্যার সাথে সাথে অক্ষর, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়, সেগুলোতে আলফা নিউমেরিক কোড ব্যবহার করা হয়। তাহলে সংখ্যার সাথে সাথে যে অক্ষর বা জ্যোতিচিহ্ন বা গাণিতিক চিহ্ন যেগুলো ব্যবহার করা হয়, সেগুলোতে মূলত আমরা ব্যবহার করি আলফা নিউমেরিক কোড। তো এই আলফা নিউমেরিক কোড অনেক ধরনের আছে, তার মধ্যে আমরা আজকে যে দুটো গুরুত্বপূর্ণ হিসাবে আছে সেই দুটো নিয়েই আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে অ্যাস্কি কোড আর একটা হচ্ছে ইউনিকোড। তো শুরুতে জানবো আমরা অ্যাস্কি কোড নিয়ে। তো অ্যাস্কি কোড দেখো একটা ইংরেজি শব্দ। তো এই অ্যাস্কি কোডের ফুল মিনিংটা কি বা পূর্ণ নাম কি, আগে আমরা সেটুকু জানি। তো আলোচনা করছি এই মুহূর্তে আমরা অ্যাস্কি কোড নিয়ে। তো অ্যাস্কি কোডের ফুল মিনিংটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে আমরা কি জানলাম, যে অ্যাস্কি কোডের পূর্ণ নামটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এটি একটি বহুল প্রচলিত 7 বিট কোড। প্রসঙ্গত একটু বলে রাখি, এই কোড নিয়ে এমসিকিউ এর প্রশ্ন কিন্তু বেশি হয়ে থাকে। তো এই মুহূর্তে যেমন আমি বললাম যে অ্যাস্কি কোড হচ্ছে কি বহুল প্রচলিত একটি 7 বিট কোড, অর্থাৎ তাহলে কয়টা বিট ব্যবহৃত হচ্ছে, 7টা বিট ব্যবহৃত হচ্ছে। এর বাম দিকের 3টি বিটকে বলা হয় জোন বিট এবং ডান দিকের 4টা বিটকে বলা হয় সংখ্যা সূচক বিট। তাহলে দেখো, এখান থেকেও আমরা আরেকটা জিনিস জানলাম যে 7টা বিট ব্যবহৃত হচ্ছে অ্যাস্কি কোডে। তাহলে 7টা বিটের বাম দিকের যে 3টা বিট, সেই বিট 3টাকে আমরা বললাম জোন বিট, আর ডান দিকের যে 4টা বিট, সে বিটকে বলা হচ্ছে সংখ্যা সূচক বিট। তো এটুকু আলোচনা থেকে আমরা অ্যাস্কি কোডের একটা সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞাটা হচ্ছে, যে কোডে বাম দিকে 3টি বিটকে জোন বিট
এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসাবে ধরা হয়, সেই কোডকে অ্যাস্কি কোড বলে। তাহলে যে কোডের বাম দিকের 3টি বিটকে আমরা কি বলছি? জোন বিট। এবং ডান দিকের 4টা বিটকে বলা হচ্ছে সংখ্যাসূচক বিট হিসাবে। যদি কোনো কোডে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো অ্যাস্কি কোড। তো এই কোডের 7 বিট দিয়ে মোট 128টা চিহ্ন নির্দেশ করা যায়, অর্থাৎ সেটা নির্দিষ্ট করা হয়। তারও একটা ফর্মুলা আছে, দেখো, যে আমরা কয়টা বিট ব্যবহার করছে বললাম? 7টা বিট ব্যবহার করছে অ্যাস্কি কোড। তো সেক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার 7। এই 2 টু দি পাওয়ার 7 করলে আমরা কি পাবো? হচ্ছে 128। তাহলে এই 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল 128টি চিহ্ন নির্দিষ্ট করা যায় অ্যাস্কি কোডে। এর প্রথম 32টি কোড ব্যবহৃত হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য। তাহলে এই যে 128টা, এই 128টি কোড চিহ্ন কথা যে আমি বললাম, এই 128টা চিহ্নের মধ্যে 32টি ব্যবহৃত হচ্ছে কিসে? যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হচ্ছে। যান্ত্রিক নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত। তো এই যে 128টার মধ্যে যখন 32টা চলে যাচ্ছে তখন আমাদের আর থাকছে কয়টা? আমাদের আর থাকছে হচ্ছে 96টা। ওই 96টা তাহলে কি কি কাজে ব্যবহৃত হচ্ছে? ওইগুলো ব্যবহৃত হচ্ছে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর ইংরেজিতে, সংখ্যা, জ্যোতি চিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বাকি 96টা, এই 96টা কিসে কিসে ব্যবহৃত হচ্ছে? ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, জ্যোতি চিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদিতে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা জানলাম অ্যাস্কি কোডে কতগুলো চিহ্ন ব্যবহৃত হচ্ছে? আমাদের 128টা। আমরা পেলাম কি সূত্রে? যে অ্যাস্কি কোড 7 বিটের কোড। তো 7 বিটের কোড থেকে আমরা ফর্মুলায় জানবো 2 টু দি পাওয়ার 7। যদি 8 বিট হতো তাহলে 2 টু দি পাওয়ার 8। যদি কোনোটা 16 বিট হয় তাহলে 2 টু দি পাওয়ার 16। তো এখন আমরা 2 টু দি পাওয়ার 7 লিখে পেলাম কত? 128টি চিহ্ন বা কোড। এখন এই 128টার মধ্যে 32টা ব্যবহৃত হচ্ছে কোথায়? যান্ত্রিক নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হচ্ছে। যান্ত্রিক নিয়ন্ত্রণ বলতে কম্পিউটার তো একটা যন্ত্র, আমরা সবাই জানি। তো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হচ্ছে তাহলে কি 32টা কোড। আর বাকি যে 96টা থাকছে, সেই 96টা কাজে আসছে কখন? ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর ইংরেজিতে। আমরা এখানে একটু লিখি ইংরেজিতে। ইংরেজিতে এছাড়া সংখ্যা, জ্যোতি চিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু আমরা ইত্যাদি লিখছি তাহলে এখানেই শেষ না, এছাড়াও অনেকগুলো কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা তাহলে জানলাম অ্যাস্কি কোড এবং জানলাম কতগুলো কোড, অ্যাস্কি কোডে কতগুলো চিহ্ন ব্যবহৃত হচ্ছে এবং কোনটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে। তো এই অ্যাস্কি কোড
প্রথম বা প্রাথমিকভাবে টেলি প্রিন্টারে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। মূলত কম্পিউটারের উদ্দেশ্যে এটা তৈরি করা হয়নি, হয়েছিল কিসের জন্য? টেলি প্রিন্টারে ব্যবহারের জন্য, অর্থাৎ প্রিন্টারের কাজে ব্যবহারের জন্য অ্যাসকি কোড তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কম্পিউটারে এটি সমন্বয় করা হয়। পরবর্তীতে এটা তাহলে কোথায় সমন্বয় করা হচ্ছে? এসে কম্পিউটারে। তো আমরা দুটো একটা উদাহরণের সাহায্যে অ্যাসকি কোড সম্পর্কে আরও বিস্তারিত জানব। তো অ্যাসকি কোডের উদাহরণ জানার জন্য আমরা এখন দেখি। দেখো, যদি বলা হয় এর অ্যাসকি কোড কত, আমরা একটু আগে জানছি যে ইংরেজি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপরে জ্যোতি চিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি কাজে অ্যাসকি কোড ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা প্রথমে আসি একটা বড় হাতের অক্ষর নিয়ে, অর্থাৎ আমরা ইংরেজিতে লিখলাম এ। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে এর অ্যাসকি কোড কত। তাহলে আমি এখানে প্রশ্নটাই লিখি, এর অ্যাসকি কোড কত। এখন অ্যাসকি কোড নিশ্চয়ই কি হতে হবে? বাইনারি সংখ্যায় হতে হবে, কারণ আমরা জানি কম্পিউটারই বলো আর যে কোনো মেশিনই বলো, সেটা বাইনারি মান ছাড়া আর কিছুই বোঝে না। তাহলে অ্যাসকি কোডের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে এর ডেসিমেল মান কত। প্রত্যেকটা অক্ষরের এক একটা ডেসিমেল মান আছে। যেমন বড় হাতের এর ডেসিমেল মান হচ্ছে মান 65। তাহলে আমরা কি জানলাম? যে এ হচ্ছে একটা বড় হাতের অক্ষর, তার ডেসিমেল মান হচ্ছে 65। এখন আমরা সবাই তো বাইনারি মানে যেতে পারি, ডেসিমেল থেকে বাইনারি। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের একটা স্ট্রাকচার আমি শিখিয়েছিলাম এবং এটা বেশ কয়েকটা ক্লাসে আমি আলোচনা করছি। তো সেটা ছিল এরকম: 1, 2, 4, 8, 16, 32, 64। আমি কাকে বাইনারি করতে চাইছি? 65কে বাইনারি করতে চাইছি। তাহলে 65কে যদি বাইনারি করতে চাই, তাহলে 64-র ওপাশে যাওয়ার আমার প্রয়োজন নাই। তাই যদি হয়, তাহলে আমাদের নিয়মটা কী ছিল? এখান থেকে যোগ করে সেই ডেসিমেল সংখ্যাটাকে তৈরি করতে হবে। তাহলে 64 আর 1-এ 65। যাকে যাকে যোগ করে আমি ওই 65 পেলাম, তাদের নিচে 1 দিব, বাকি সবাইকে কি দিব? এই 0 দিলাম। তাহলে আমি বাইনারি মান পেয়ে গেলাম। তো বাইনারি মান পেয়ে গেলাম মানে কি হলো? অ্যাসকি মান পেয়ে গেলাম। কিভাবে পেলাম দেখো, কারণ আমার কি হচ্ছে, এর অ্যাসকি মান পেতে হলে আগে আমাকে জানতে হচ্ছে এর ডেসিমেল মান। তাহলে আমি এর ডেসিমেল মান কত জানি? 65। তো 65 যদি আমি বাইনারি মান বের করি, তাহলে তার অ্যাসকি মান পেয়ে যাব। তাই আমি এখানে ইকুয়াল কি লিখব? ইকুয়াল 1000,001। এটা পেলাম কি? অ্যাসকি মান। আমরা কয় বিটে পেলাম? 7 বিটে। তাই আমি এখানে লিখলাম অ্যাসকি 7, অ্যাসকি 7-এ আমি এর মান কি পেলাম? 1000,001। দেখো, আমি সংজ্ঞায় বলে আসছিলাম বা আলোচনায় বলে আসছিলাম যে অ্যাসকি কোডের ক্ষেত্রে বাম পাশের এই 3টা বিটকে বলা হয় জোন বিট। কি লিখলাম? জোন বিট।
আর এই যে চারটা, বাকি যে চারটা, এদেরকে কি বলা হয়? সংখ্যাসূচক বুঝতে পেরেছো নিশ্চয়ই যে অ্যাসকি কোডে আমরা কিভাবে তিনটাকে আলাদা করলাম আর কিভাবে চারটাকে আলাদা করলাম। তাহলে আমরা কি পেলাম? এর অ্যাসকি কোড পেলাম। তো এর অ্যাসকি কোড আমরা কিভাবে পেলাম? 100000001 এটা পেলাম ঠিকই, কিন্তু একে পাওয়ার জন্য আমাকে আগে জানতে হবে এর ডেসিমেল মান কত। তাহলে তোমাকে নিশ্চয়ই মনে রাখতে হবে যে এর ডেসিমেল মান হচ্ছে 65। তো আমি যদি একে জানি তাহলে দেখো জেড পর্যন্ত সহজে বের করতে পারবো। কিভাবে পারবো দেখো, তাহলে বির ডেসিমেল মান কি হবে? এই সে চারটি। সির ডেসিমেল মান কি হবে? 67। ডির ডেসিমেল মান কত হবে? 68। এভাবে দেখো আমি জেড পর্যন্ত চলে যেতে পারবো। তাই যদি হয়, তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে জির অ্যাসকি কোড কত, আমি এখানে এর জায়গায় এবার কি দিলাম? জি। জি এর অ্যাসকি কোড কত? তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আগে ডেসিমেল মানটাকে বের করতে হবে। তো ডেসিমেল মান আমি কিভাবে বের করব? দেখো একে কত জানি? 65। তাহলে এ বি সি ডি ই এফ জি, 65, 66, 67, 68, 69, 70, 71। তাহলে কি জানলাম আমরা? জি এর অ্যাসকি কোড হচ্ছে 71। এখন আমি এই স্ট্রাকচারে চলে আসি। দেখো কাকে কাকে যোগ করলে 71 হচ্ছে। তো 64 সাথে যদি আমি 8কে যোগ করি তাহলে কত হয়? দেখো 64 আর 8 72 হয়ে যায়। নিশ্চয়ই হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 64 আর 4 68, 69, 70, 71। তাহলে কাকে কাকে যোগ করে পেলাম? 64 আর তার সঙ্গে যোগ করতে হবে 4, তার সঙ্গে যোগ করতে হবে 2, তার সঙ্গে যোগ করতে হবে 1। যাকে যাকে যোগ করে আমি 71 পাবো তাদের নিচে 1 দিলাম। তাহলে বাকি কি করব? বাকি তিনজনকে 0 দিলাম। এবার আমি কি পেয়ে গেলাম? ওই জি এর অ্যাসকি কোড পেয়ে গেলাম। এখন তুমি আরেকবার যোগ করতে পারো। দেখো 64, 65, 66, 67, 68, 69, 70, 71। তাই আমরা এখানে লিখি, একটু ফাঁক দিয়ে দিয়ে লিখি, তাহলে আমাদের লিখতে একটু সুবিধা হবে। তাহলে জি ইকুয়াল 1 0 0, তারপরে কি আছে? 0 1 1 1। এটা কি পেয়ে গেলাম? অ্যাসকি মান। এখন এখান থেকে আমরা পেয়ে যাব জোন বিট, পাবো সংখ্যাসূচক বিট। তো জোন বিটে যাই এই তিনটা। তাহলে এটা আমরা আবার একটু লিখি, অ্যাসকি 7। আমরা 7 লিখছি এই কারণে, কারণ পরবর্তীতে আরেকটু আলোচনা এ নিয়ে আছে। তো এই যে আমরা তিনটা আমরা ঘিরলাম, এটাকে আমরা কি লিখব? জোন বিট। আর এখান থেকে আমি এই চারটাকে কি লিখব? সংখ্যা সূচক বিট। আমার মনে হয় এ থেকে জেড পর্যন্ত এবার তোমরা সবাই ডেসিমেল মান বের করতে পারবে, পাশাপাশি পারবে অ্যাসকি মানও বের করতে। তবে বর্তমানে যেটা করা হয় সেটা হচ্ছে, যখন কম্পিউটার এটাকে ব্যবহার করে তখন একেবারে বামে একটি প্যারিটি বিট যোগ করে অ্যাসকি কোডকে 8 বিট কোডে করে নেওয়া হয়। আমরা এতক্ষণ দেখো কি আলোচনা করছি? অ্যাসকি 7 বিট নিয়ে আলোচনা করছি। কিন্তু কম্পিউটার যখন ব্যবহার করে এটাকে, তখন সর্ববামে আরেকটা 0 দেয়। তাহলে সর্ববামে তার কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7টা আছে এখন। তাহলে যদি সর্ববামে দেয়, আমি এখানে আসি আর একটু, কিংবা আমি একটু উপরে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তখন কি হচ্ছে?
আমাদের সর্ববামে একটা শূন্য দিবে, দিয়ে 1 0 0 0 1 1 1। তাহলে কয়টা হলো দেখো, এই 4টা আর এই 4টা হলো। 8 বিট কোড করে নেওয়া হয় এবং এটা বর্তমানে বহুল ব্যবহৃত একটি অ্যাস্কি কোড এবং প্রায় সর্বক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তবে যদি 8 বিট হয়ে থাকে অ্যাস্কি কোড, সেক্ষেত্রে কতগুলো সে মান পেয়ে থাকে দেখো, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সমান 256টা পেয়ে যাচ্ছে সে কি চিহ্ন, সে 256টা চিহ্ন পেয়ে যাচ্ছে। তো এই 256টা চিহ্ন পাচ্ছে কখন, যখন অ্যাস্কি কোড 8 বিটের হচ্ছে। তো 8 বিটের ক্ষেত্রে দেখো আমরা এখানে তাহলে একটু লিখি অ্যাস্কি 8। এক্ষেত্রেও দেখো এই প্রথম অর্থাৎ ডান দিকের এই 4টা ঠিকই সেই সংখ্যা সূচক থেকে যাচ্ছে, সংখ্যা সূচক। এই 3টা সেই জোন বিটই থেকে যাচ্ছে। আর এই যে শূন্যটা, এটাকে বলা হচ্ছে প্যারিটি বিট, প্যারিটি বিট। তাহলে কম্পিউটার যখন ব্যবহার করছে তখন কি করছে, যে সর্ববামে একটা শূন্য দিয়ে সে 7 বিটটাকে করে নিচ্ছে কত, 8 বিট, এবং ওই বামের শূন্যটাকে বলা হচ্ছে প্যারিটি বিট। তো এভাবে আমরা যে কোনো অক্ষরের অর্থাৎ ইংরেজি ছোট হাত বড় হাত অক্ষরের আমরা অ্যাস্কি মান বের করতে পারবো। যদি 7 বিটের বের করতে বলা হয় তাহলে তুমি 7 বিট বের করবে, যদি 8 বিটের বের করতে বলা হয় তাহলে বামে একটা শূন্য দিয়ে 8 বিট করে দিবে। তো এক্ষেত্রে আরেকটু আমরা জানি, আমরা একটু আগে জানলাম যে বড় হাতের এর ডেসিমেল মান হচ্ছে কি, জানছিলাম আমি একটু লিখেই দেই, ডেসিমেল মান 65 আর ছোট হাতের এ ডেসিমেল মান হচ্ছে 97। এই দুটো যদি তুমি জেনে রাখো তাহলে তুমি যে কোনো অক্ষরের অ্যাস্কি মান বের করতে পারবে এবং এটা বেশি এসে থাকে এমসিকিউ এর ক্ষেত্রে। জানলাম আমরা অ্যাস্কি কোড নিয়ে। আমাদের আরেকটা কোড বাকি আছে, সেটা হচ্ছে ইউনিকোড। এবার আমরা আলোচনা করব ইউনিকোড নিয়ে। ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন, যাকে ইউনিকোড বলে। বিশ্বের সমস্ত ভাষাকে, অর্থাৎ যত ভাষা এই বিশ্বে প্রচলন আছে, দেখো ভাষা কেমন, আমরা বাংলা ভাষায় কথা বলি, ইংরেজি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, এরকম অনেক অনেক ভাষা বিশ্বে আছে। তো এই সমস্ত ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন, আর সেই মানটাকে কি বলছি আমরা, ইউনিকোড। কম্পিউটারের সাহায্যে কোনো তথ্যকে লিখিত আকারে প্রকাশের জন্য ব্যবহৃত বিভিন্ন এনকোডিং পদ্ধতির মধ্যে ইউনিকোডকে আদর্শ হিসাবে বিবেচনা করা হয়। দেখো আমরা যে ভাষাটা লিখি কম্পিউটারে, এই ভাষাটা তো আসলে কম্পিউটার বোঝে না। কম্পিউটার কি করে, একে এনকোডিং করে।
অর্থাৎ তার নিজের ভাষায় রূপান্তর করে। তো এই এনকোডিং পদ্ধতির মধ্যে এই ইউনিকোডটাই সবথেকে আদর্শ হিসাবে বর্তমানে বিবেচিত। ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষীর মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। যেহেতু যে কোনো ভাষাই কম্পিউটারে এনকোডিং করতে পারছে এই ইউনিকোডের সাহায্যে, সেজন্য এটা মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ। ইউনিকোড হচ্ছে 16 বিট কোড। তাহলে 16 বিট কোড যদি হয়, তাহলে এর দ্বারা কি হবে, কতগুলো অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করা যাবে। দেখো, সেক্ষেত্রে আমাদের ওই একই সূত্র 2^16 ইকুয়াল আসবে হচ্ছে তোমার 65,536 চিহ্ন পাওয়া যাবে। তাহলে আমরা কি জানলাম, ইউনিকোড হচ্ছে 16 বিট কোড, যার সাহায্যে আমরা 65,536টি অদ্বিতীয় চিহ্ন আমরা পেয়ে থাকি। এ কোডের মাধ্যমে আমরা কি করি, তাহলে বিভিন্ন ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করি, অর্থাৎ আমরা করলে কম্পিউটার করে নেয়। তো এই যে আমরা জানলাম 256টি কোড, অর্থাৎ ইউনিকোডের আমরা 256টি জানিনি, আমরা জানছি 65,536টি। এই যে 65,536টি চিহ্ন সে ব্যবহার করছে, এর মধ্যে প্রথম 256টি কোড অ্যাসকি কোড। তাহলে এই যে 65,536টি যে চিহ্ন বা কোড, এর মধ্যে প্রথম 256টি হচ্ছে অ্যাসকি কোড, এবং বাকি যে কোডগুলো সেগুলো কোডের অনুরূপ, অর্থাৎ অন্য কাজ সেগুলো দিয়ে অ্যাসকি কোড। তাহলে অ্যাসকি কোডের সাথে 256টি দিয়ে অ্যাসকি কোডের যে কাজ হয় সেগুলো করা যায়, আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে অন্য সব কাজ করা যায়। তো বর্তমানে সকল আধুনিক অপারেটিং সিস্টেমে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও মাইক্রোসফটের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে এই কোডিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তাই কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, অপারেটিং সিস্টেম। আমরা জানি আমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম আছে, তো অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কম্পিউটারই চলতে পারে না। তারপরে জাভা একটা, এরপরে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মাইক্রোসফট কোম্পানির যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সব জায়গায় ব্যবহার করা হয়ে থাকে ইউনিকোড। তাহলে এই সমস্ত কাজে ব্যবহৃত হচ্ছে ইউনিকোড। এছাড়াও আমরা যে ইমেইল করি, অর্থাৎ ওয়েবসাইটে বসে আমরা কি করি, মেইল করি, যার ফুল মিনিংটাকে আমরা বলি ইমেইল। তো ইমেইল এবং ওয়েবসাইটেও ব্যবহার করা হয়ে থাকে ইউনিকোড। জানলাম এতক্ষণ আমরা ইউনিকোড কাকে বলে, ইউনিকোডে কতগুলো বিট ব্যবহৃত হয়, সেই বিট থেকে কতগুলো চিহ্ন ব্যবহৃত হয়, তার থেকে কতগুলো অ্যাসকি কোডে ব্যবহৃত হচ্ছে, এবং কোন কোন কাজে ইউনিকোড ব্যবহার করা হচ্ছে, জানলাম আমরা সে সমস্ত। এখন আমরা জানব ইউনিকোডের বৈশিষ্ট্য। কিছু বৈশিষ্ট্য আছে ইউনিকোডের, যেমন এটি 2 বাইট বা 16 বিট বিশিষ্ট কোড। আমরা একটু আগে জানছি যে 16 বিটে তাহলে কয় বাইট হয়, 2 বাইট, অর্থাৎ 8 বিটে 1 বাইট, তাই 16 বিটে 2 বাইট। তাই 2 বাইট বা 16 বিট বিশিষ্ট কোড, ফলে 65,536টি অদ্বিতীয় সংখ্যা নির্দিষ্ট করা যায়, যেটা আমরা এখানে দেখছি।
এটা হচ্ছে তাহলে 16 বিট, আর তার জন্য 65,000 তোমার 536টি চিহ্ন নির্দিষ্ট করা যায়। ক্যারেক্টারকে কোড করার জন্য 16 বিট ব্যবহার করা হয়। ক্যারেক্টার অর্থাৎ অক্ষরগুলোকে কোড মুক্ত করার জন্য বা কোড করার জন্য কি করা হচ্ছে, এটা ব্যবহার করা হচ্ছে। ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করা যায়। তাহলে ইউনিকোড থেকে কোড তো অনেক আছে, এক এক কোম্পানি এক এক ধরনের কোড ব্যবহার করে। তো ইউনিকোড থেকে যে কোনো স্ট্যান্ডার্ড মাফিক কোডে পরিবর্তন করা সম্ভব। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সট ব্যবহার করার জন্য এই কোড ব্যবহার করা হয়। তাহলে কী কাজে ব্যবহার করা হচ্ছে? বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সট ব্যবহার করার জন্য ইউনিকোড ব্যবহার করা হচ্ছে। তাহলে জানলাম আমরা আজকে অ্যাসকি কোড এবং ইউনিকোড নিয়ে। দেখো, কোড নিয়ে আমাদের আলোচনা আজকেই শেষ হওয়ার কথা ছিল এবং আজকেই শেষ হবে। তো আমরা আগামী ক্লাসে আমরা এমসিকিউ এর উপরে ক্লাস নিব। দুটো ক্লাস আমরা করব, অর্থাৎ আগামী যেটা এবং পরবর্তী আজ যেটা পাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। কারণ আমরা এতদিন যে আলোচনা করছি সে আলোকে আমরা এমসিকিউতে গেলে কতটা পারবো সেটা আসলে বোঝার বিষয়। তো আমি তোমাদেরকে কিছুটা সাহায্য করব কিভাবে সহজ পদ্ধতিতে আমরা সংখ্যা পদ্ধতি থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোকে অন্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে নিব বা কিভাবে তার পরিবর্তন করব, এগুলো নিয়ে আমি আলোচনা করব আগামী ক্লাসে, এবং সে আলোচনাটা হচ্ছে এমসিকিউ এর উপরে। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।